আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহবুবা শারমিন, হেমাটোলজিস্ট হিসেবে বিএসএমএম তে আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। যেহেতু এটি পরীক্ষার সিজন, সবারই তো টেনশন কাজ করছে, কিন্তু আসলে টেনশন করে লাভ নাই। টেনশন যত করবে তত পড়ালেখায় মনোযোগ আসবে না, আর আমরা ঠিকমতো পড়তেও পারবো না। এর জন্য এখন উচিত টাইমলি রুটিন করে ঠিকমতো পড়তে বসা আর আল্লাহর কাছে দোয়া চাওয়া। গত ক্লাসটি ব্যস্ততার জন্য নিতে পারি নাই। এখন আসি আমরা সিনারিও বেসড কোশ্চেন অ্যান্সার সেশনে। 20 years old female presented with severe pallor, gum bleeding. On query, she gave history of jaundice 3 months back. On examination, she is severely anemic, no organomegaly, and bony tenderness. তাহলে সিনারিওতে আছে হলো 20 years old female presented with severe pallor and gum bleeding. প্যালর তাহলে কিসের জন্য? যেহেতু আরবিসি লাইনের ডিসঅর্ডার, এনিমিয়ার জন্য প্যালর হচ্ছে, আর গাম ব্লিডিং ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া। অন কোয়ারি শি গেভ হিস্ট্রি অফ জন্ডিস 3 months ব্যাক। তাহলে আমাদের একটা ক্লু দিয়ে দিচ্ছে যে হিস্ট্রি অফ জন্ডিস 3 months ব্যাক। তাহলে আমরা অবশ্যই ডায়াগনোসিস করতে পারি। আর নেগেটিভ হিস্ট্রির মধ্যে যেমন আছে নো অর্গানোমেগালি অ্যান্ড বনি টেন্ডারনেস। So what is your provisional diagnosis? Provisional diagnosis আমরা বুঝতে পারছি হবে aplastic anemia। যেহেতু একটা ক্লু আছে প্যালোর, গাম ব্লিডিং আর হিস্ট্রি অফ জন্ডিস, তাহলে এটা হবে যে পোস্ট হেপাটিক অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে একটা। হোয়াট আর দ্য ইটিওলজিক্যাল ফ্যাক্টরস? ইটিওলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে তো আমরা জানি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ইটিওলজির মধ্যে মেনলি ইনসিডেন্স হিসেবে আমরা ভাগ করতে পারি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তো 2 to 3 fold ইনক্রিজ ইন এশিয়া, মানে এশিয়ান পপুলেশনে 2 to 3 fold ইনক্রিজড হয়। আর এটা হলো বাইফেজিক সরি বাইফেজিক এজ ডিস্ট্রিবিউশন, যেমন ইয়াং এজেও হচ্ছে, আবার ওভার 60 ইয়ার্স এজেও অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তারপরে এটা হলো ইটিওলজির মধ্যে ইনসিডেন্সটা আমরা ফার্স্ট একটু বলে নেব। তারপরে ইনহেরিটেড আর অ্যাকওয়ার্ড। ইনহেরিটেড এর মধ্যে হলো ক্রোমোজোমাল ব্রেকেজ সিনড্রোম। প্লাস্টিক অ্যানিমিয়ার ইটিওলজি লিখতে হলে আমরা ফার্স্টে ইনহেরিটেডটা লিখবো যে ক্রোমোজোমাল ব্রেকেজ সিনড্রোম। কিছু নাম তো এত মনে থাকবে না, ফ্যাঙ্কোনিস অ্যানিমিয়া একটা লিখে দিলেই হবে। আর অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ইটিওলজির মধ্যে যেমন সেকেন্ডারি কজ, ইনসেকটিসাইড, পেস্টিসাইড এক্সপোজার, আয়োনাইজিং রেডিয়েশন, তারপরে বেনজিন, অ্যাটমিক বোম এক্সপ্লোশন, আর ড্রাগ হিস্ট্রি। ড্রাগস এর মধ্যে যেমন ক্লোরামফেনিকল, এভাবে লিখে দিলেই হবে। তারপর এটা হলো ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ। অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে তাহলে কি ইনসেকটিসাইড, পেস্টিসাইড, আয়োনাইজিং রেডিয়েশন, কার্সিনোজেন, ড্রাগ, অ্যাটমিক বোম এক্সপ্লোশন। আর সেকেন্ডারি যে ইটিওলজি এর মধ্যে আছে যেমন কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, এসএলই, শোগ্রেন সিনড্রোম, তারপরে থাইমোমাতেও অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তারপরে 3 নম্বরে আসে পোস্ট হেপাটাইটিস। পোস্ট হেপাটাইটিস কজের জন্য 5 to 10% কজ অফ অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পোস্ট হেপাটাইটিস। তারপরে 4 নম্বরে আসি আমরা প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আবার যখন
বাচ্চা ডেলিভারি হওয়ার পরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া স্পন্টেনিয়াস রেমিশন হয়ে যায়। সেকেন্ডারি কজ। আর বললাম এখন ইটিওলজির মধ্যে তাহলে ইনসিডেন্স লিখলাম ইনহেরিটেড মধ্যে ক্রোমোজোমাল বেকের সিনড্রোম হিসেবে, যেমন প্যানকোনিস অ্যানিমিয়া, ডায়মন্ড ব্ল্যাকম্যান সিনড্রোম। আর অ্যাকোয়ার্ডের মধ্যে আমরা ওইভাবে ভাগ করে লিখে দিব যে আয়োনাইজিং ইনসেক্টিসাইড, পেস্টিসাইড, ড্রাগ হিস্ট্রি, কানেক্টিভ টিস্যু ডিজিজ, প্রেগনেন্সি, পোস্ট হেপাটাইটিস, থাইমোমা লিখলেই হবে। তারপরে আসি নোট ডাউন দ্য প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট। প্রিন্সিপালস অফ ট্রিটমেন্টের মধ্যে যেহেতু পেশেন্টটা হলো 20 ইয়ার্স ওল্ড ফিমেল আর সিভিয়ার প্যালোর অ্যান্ড গাম ব্লিডিং। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কোশ্চেন ডিসকাশনের সময়, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসিস করার জন্য ক্যামিটা ক্রাইটেরিয়া বেস করে আমরা 3 ভাগে ডিভাইড করি, যেমন নন সিভিয়ার, সিভিয়ার অ্যান্ড ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এই অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। যেমন ট্রিটমেন্ট প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট, তাহলে ট্রিটমেন্ট ডিপেন্ডস অন এজ, কোমরবিডিটি, patient compliance, cost effectiveness, the severity of the classification of aplastic anemia, availability of the bone marrow transplant donor. তাহলে principles of treatment depends on age, patient's age. তারপরে 2 number, classification of aplastic anemia, cost effectiveness, patient compliance, comorbidity, আর হলো লাস্টেরটা বললাম কি অ্যাভেলেবিলিটি অফ দ্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ডোনার। যেহেতু এখানে পেশেন্টের অনলি সিভিয়ার পেলোর এন্ড গাম ব্লিডিং, মানে এই সিনারিও অনুযায়ী মনে হচ্ছে যে পেশেন্টের এটা নন সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নন সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে আমরা পেশেন্টের ট্রিটমেন্টের মধ্যে হলো লিখতে হবে যে নন সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে অবশ্যই আমাদের ফার্স্টে এক্সক্লুড করতে হবে ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তারপরে কোনো ডিজিজ প্রোগ্রেস হচ্ছে কিনা বা ট্রান্সফিউশন ডিপেন্ডেন্সি দেখতে হবে। আমাদের নন সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মধ্যে লিখবো যে এক্সক্লুড ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এক্সক্লুড ডিজিজ প্রোগ্রেশন অ্যান্ড ট্রান্সফিউশন ডিপেন্ডেন্সি। যদি পেশেন্টের ট্রান্সফিউশন ডিপেন্ডেন্সি না থাকে তাহলে আমরা অবজার্ভ সিবিসি অর ফলো আপ সিবিসি করে আমরা পেশেন্টকে ফলো আপ করবো, অনলি ফলো আপ। যদি ট্রান্সফিউশন ফলো আপ করবো 1 মাস পর পর অথবা 2 মাস পর পর আমরা পেশেন্টকে ক্লিনিক্যাল সিনারিও আর এক্সামিনেশন ফাইন্ডিংস আর সিবিসি দিয়ে ফলো আপ করবো। আর ইফ পেশেন্ট ইজ ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট, দেন আমরা পেশেন্টকে, যেহেতু পেশেন্টের 20 ইয়ার্স অফ এজ, আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য। যদিও আমাদের দেশের বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টেশনটা হচ্ছে না। আমরা পেশেন্টের যদি সামর্থ্য থাকে তাহলে অ্যাবিলিটি থাকে বা অ্যাভেলেবিলিটি অফ দ্য ট্রান্সপ্লান্ট ডোনার থাকে, তাহলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করার জন্য, যদি পেশেন্ট ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হয়। আর যদি পেশেন্ট ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট বাট পেশেন্ট patient is poor or পেশেন্টের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ডোনার নাই, তাহলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব এটিজি প্লাস সাইক্লোস্পোরিন। এটিজি মানে হলো অ্যান্টিথাইমোসাইড গ্লোবুলিন আর সাইক্লোস্পোরিন হলো ওয়ান টাইপ অফ ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট। তাহলে আমরা পেশেন্টকে
এটিজি আর সাইক্লোস্পোরিন দিব। সাইক্লোস্পোরিন আর এটিজি দিয়ে আমরা পেশেন্টকে ফলো আপ করবো 4 মাস পরে। 4 মাস ফলো আপ করার পরে যদি দেখি রেসপন্স হচ্ছে তাহলে তো ভালো। আর যদি রেসপন্স না হয় তাহলে আমরা পেশেন্টকে আনরিলেটেড ডোনার অ্যাডভাইস করব, মানে ম্যাচড আনরিলেটেড ডোনার। যদি ওই পেশেন্টের কোনো সিবলিং ডোনার না থাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য, তাহলে আমরা পেশেন্টকে ম্যাচড আনরিলেটেড ডোনার অ্যাডভাইস করব। আর যদি এই এটিজি আর সাইক্লোস্পোরিনে রেসপন্স করে তাহলে আমরা ওই ট্রিটমেন্টই কন্টিনিউ করব। আর 2 থেকে 3 মাস পর পর সিবিসি দিয়ে ফলো আপ করব। আর ক্লিনিক্যাল ট্রায়ালে এছাড়াও আরো কিছু এজেন্ট আছে, যেমন ইমিউনোসাপ্রেসিভ এজেন্টের মধ্যে আমরা সাইক্লোফসফামাইড দিতে পারি। জাস্ট খালি তোমাদের নামগুলো লিখে দিলে হবে। ইমিউনোসাপ্রেসিভ এজেন্টের মধ্যে সাইক্লোফসফামাইড দিতে পারি, তারপর অ্যান্ড্রোজেন ইউজ করতে পারি, ড্যানাজল, স্টেরয়েড। আর লেটেস্ট একটা ড্রাগ ইউজ করা হয় যেমন থ্রম্বোমাইমেটিক এজেন্ট, যেমন এল থ্রম্বোপ্যাক। তাহলে আমাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ট্রিটমেন্ট হিসেবে আসলে আমরা এইভাবে লিখবো যে প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট ডিপেন্ডস অন এজ, availability of the transplant donor, classification of the aplastic anemia, cost effectiveness, patient comorbidity and patient compliance। লিখে তারপরে যদি if patient is transfusion dependent or non-transfusion dependent, পেশেন্ট যদি নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা পেশেন্টকে অনলি ফলো আপ করবো বাই সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। আর পেশেন্ট যদি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা পেশেন্টকে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট আর এটিজি দিয়ে প্রেসক্রাইব, অ্যান্টিথাইমাসাইড গ্লোবুলিন আর ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট যেমন সাইক্লোস্পোরিন অ্যাডভাইস করবো। আর পেশেন্ট যদি ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট প্লাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ডোনার থাকে পেশেন্টের, যেহেতু পেশেন্ট ইয়াং পেশেন্ট, আমরা পেশেন্টকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অ্যাডভাইস করব। এবার এটিজি সাইক্লোস্পোরিন দিব, আদার ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট দিতে পারি যেমন সাইক্লোফসফামাইড, অ্যান্ড্রোজেন, স্টেরয়েড আর এল থ্রম্বোপ্যাক মানে থ্রম্বোমাইমেটিক এজেন্ট। Next question. On 25 years male presented with progressive weakness, pallor, gum bleeding. He has no hepatosplenomegaly. What is the most likely diagnosis? তাহলে পেশেন্টের কি কি আছে? 25 years male presented with progressive weakness, pallor and gum bleeding. তো পেশেন্টের এজ হলো 25 years, ইয়াং মেল, উইকনেস আছে, প্যালোর আছে, গাম ব্লিডিং আছে। He has no hepatosplenomegaly, মানে কোনো অর্গানোমেগালি নাই। What is the most likely diagnosis? As the patient is young and patient has bicytopenia, then the most likely diagnosis is aplastic anemia. যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয় তাহলে আমরা এখানে অ্যাপ্লাস্টিক এনিমিয়ার সাথে সাথে অ্যাকিউট লিউকেমিয়াও হতে পারে, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যেহেতু নো অর্গানোমেগালি অর নো হেপাটোস্প্লেনোমেগালি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেওয়াটাই বেটার। আর আরেকটি হতে পারে যেমন শুধু তো গাম ব্লিডিং হয়ে তো আইটিপি হওয়ার পসিবিলিটি নাই, কারণ গাম ব্লিডিং হয়ে তো এনিমিয়া বা পেলোর হবে না। এর জন্য এখানে শুধুমাত্র একটাই প্রভিশনাল মোস্ট লাইকলি ডায়াগনোসিস হবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। What are the expected findings in peripheral blood and bone marrow study? Peripheral blood আর তে আসবে যেমন সিবিসি তে কমপ্লিট ব্লাড কাউন্টে আসবে বাইসাইটোপেনিয়া
বলাই আছে, যেমন প্রোগ্রেসিভ উইকনেস, প্যালোর, গাম ব্লিডিং, তার মানে ডিউ টু ফেলার ইন দা আরবিসি লিনিয়েজ। সিবিসি তে পাবো আমরা কি বাইসাইটোপেনিয়া। পেরিফেরাল ব্লাড বোন ম্যারো স্টাডি দেওয়ার আগে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট ফাইন্ডিংসটা লিখে দিতে হবে, যেমন এখানে বাইসাইটোপেনিয়া লিখতে হবে। পেরিফেরাল ব্লাড ফাইন্ডিং, পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাবো কি নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া অথবা ম্যাক্রোসাইটোসিস। কি পাবো? নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া অর ম্যাক্রোসাইটোসিস। অ্যানাইসোপয়কিলোসাইটোসিস পাওয়া যেতে পারে। নো অ্যাটিপিক্যাল ডাব্লিউবিসি। আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডায়াগনোসিস লিখছি, আমাদের এখানে কোনো অ্যাটিপিক্যাল সেল পাওয়া যাবে না অর ব্লাস্ট পাওয়া যাবে না। তাহলে আরবিসি তে থাকবে নর্মোসাইটিক নর্মোক্রমিক, ইউজুয়ালি ম্যাক্রোসাইটোসিস অর অ্যানাইসোপয়কিলোসাইটোসিস। ডাব্লিউবিসি তে থাকবে, ডাব্লিউবিসি হলো রিডিউসড অর নর্মাল, no atypical scene, no atypical cells or blast, neutrophil decreased, আর প্লেটলেট কাউন্ট, প্লেটলেট যেমন প্লেটলেটে থাকবে reduced and anisocytosis. ESR, aplastic anemia-তে ESR usually raised থাকবে, মানে ESR raised বোন ম্যারো স্টাডি। বোন ম্যারো স্টাডিতে আমরা পাবো হাইপোসেলুলার ম্যারো, prominent fat space, erythropoiesis depressed, granulopoiesis depressed, megakaryocyte absent, plasma cell lymphocyte normal থাকবে, আর নো ectopic cell। তাহলে বোন ম্যারো স্টাডি করলে আমরা কি পাবো? হাইপোসেলুলার ম্যারো with prominent fat space, erythropoiesis, granulopoiesis depressed, megakaryopoiesis absent বা megakaryocyte absent, plasma cell lymphocyte normal, no ectopic cell। টিফাইন বায়োপসি করলে, যেহেতু এখানে বোন ম্যারো স্টাডি বলা আছে, যে বোন ম্যারো স্টাডির সাথে আমরা টিফাইন বায়োপসি ফাইন্ডিংসটা লিখে দিব। টিফাইন বায়োপসি is done to assess the cellularity, to exclude abnormal infiltrate and to exclude fibrosis। আমাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সেলুলারিটি দেখার জন্য আমরা ট্রিফাইন বায়োপসি অবশ্যই করব। বোন ম্যারো এক্সামিনেশনের সাথে ট্রিফাইন বায়োপসি অবশ্যই করতে হবে। ট্রিফাইন বায়োপসি ইজ ডান টু অ্যাসেস সেলুলারিটি, টু এক্সক্লুড অ্যাবনর্মাল ইনফিলট্রেট অ্যান্ড টু এক্সক্লুড ফাইব্রোসিস। এতটুকু লিখে দিলেই হবে। এখন আসি নেক্সট কোশ্চেন, যেমন হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট। এখানেও তো সেম, যেমন 25 ইয়ার্স মেল, ইয়াং পেশেন্ট, এনিমিয়া আছে আর থ্রম্বোসাইটোপেনিয়া আছে। আমরা ওই যে ওই আগের কোশ্চেনের মতো, প্রিভিয়াস কোশ্চেনের মতো এভাবে লিখে দিব। ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট, নন ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট, অ্যান্ড ক্লাসিফিকেশন অফ দ্য অ্যাপ্লাস্টিক এনিমিয়া নন সিভিয়ার হিসেবে আমরা লিখে দিব। এখন আসি নেক্সট কোশ্চেন, যেমন 50 years old man presented with gum bleeding. Mention how clinical examination will help to find out the cause. Question যেমন 50-year-old man presented with gum bleeding. Mention how clinical examination will help to find out the cause. তাহলে হলো ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি কি পাবো? ফার্স্টে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে শুরু করতে হবে। পেশেন্ট ইজ অ্যাপিয়ারেন্স, যেমন পেশেন্ট যদি ইল লুকিং অর টক্সিক হয়, if patient is ill looking or toxic, then the diagnosis would be acute leukemia.
In case of acute leukemia, patient is toxic or ill-looking. Or in case of aplastic anemia, patient is ill-looking, but patient may not be toxic. অ্যাপিয়ারেন্সের পরে আমরা আসবো হলো কি এনিমিয়া। ক্লিনিক্যাল এক্সামিনেশন তো এনিমিয়া আমরা দেখবো কোথায়? আমরা তো সবাই জানি যে এনিমিয়া দেখবো লোয়ার পারপাসকেরা। এখন এনিমিয়াতে আমরা এনিমিয়া পাওয়া যাবে অ্যাপ্লাস্টিক এনিমিয়া আর অ্যাকিউট লিউকেমিয়াতে। এনিমিয়া প্রেজেন্ট ইন কেস অফ অ্যাপ্লাস্টিক এনিমিয়া আর অ্যাকিউট লিউকেমিয়া। এখন ওরাল ক্যাভিটি আসি। ওরাল ক্যাভিটিতে হলো মিউকোসাল ব্লিডিং, মানে ব্লিডিং স্পট দেখবো আমরা ইনার মিউকোসাতে। যদি ব্লিডিং স্পট বা ইনার মিউকোসাতে ব্লিডিং স্পট পাওয়া যায় তাহলে আমরা ডায়াগনোসিস হতে পারে আইটিপি অর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর অ্যাকিউট লিউকেমিয়া। আইটিপি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর অ্যাকিউট লিউকেমিয়াতে ব্লিডিং স্পট পাওয়া যাবে ইনার মিউকোসাল মেমব্রেনে। আর ওরাল আলসার পাওয়া যাবে ইন কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে। তারপরে গাম ব্লিডিং বলা আছে। এখন দেখতে হবে যে গাম হাইপারট্রফি আছে কিনা। গাম হাইপারট্রফি ইজ প্রেজেন্ট ইন কেস অফ অ্যাকিউট লিউকেমিয়া, মেনলি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। AMLM4 এ গাম ব্লিডিং এর সাথে গাম হাইপারট্রফি পাওয়া যায়। তারপরে আসি লিম্ফ্যাডেনোপ্যাথি। Lymphadenopathy is present in case of acute leukemia, lymphoma, viral fever. তাহলে যেহেতু ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস চেয়েছে, আমরা ওইভাবে আমরা পয়েন্ট আকারে লিখে দিব যে পেশেন্টের অ্যাট ফার্স্ট লিখবো অ্যাপিয়ারেন্স, তারপরে লিখলাম এনিমিয়া, তারপরে ইনার মিউকোসাল ব্লিডিং স্পট, ওরাল আলসার, গাম হাইপারট্রফি, লিম্ফ্যাডেনোপ্যাথি যেমন পাওয়া যাবে ইন কেস অফ অ্যাকিউট লিউকেমিয়া, লিম্ফোমা, ভাইরাল ফিভার। বনি টেন্ডারনেস ইজ প্রেজেন্ট ইন অ্যাকিউট লিউকেমিয়া। ওভারঅল স্কিন সার্ভে করলে আমরা যদি পিটে কি পারপোরা একাইমোসিস পাই তাহলে আমরা ডায়াগনোসিস হবে আইটিপি অর অ্যাকিউট লিউকেমিয়া আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ওভারঅল স্কিন সার্ভেতে যদি পিটে কি একাইমোসিস পারপোরা পাই তাহলে আইটিপি, অ্যাকিউট লিউকেমিয়া আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আর প্যালোর বা পেলনেস অফ দ্য স্কিন ইজ প্রেজেন্ট ইন কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অর অ্যাকিউট লিউকেমিয়া। Organomegaly. Organomegaly is present in acute leukemia, lymphoma. Skeletal deformity. Skeletal deformity is present in case of inherited aplastic anemia. তাহলে clinical mention how clinical examination will help to find out the cause. তাহলে আমরা এইভাবেই ক্লিনিক্যাল এক্সামিনেশনের ফাইন্ডিংস অনুযায়ী ডায়াগনোসিস লিখে দিব। অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে অর্গানোমেগালি, বনি টেন্ডারনেস, স্কেলিটাল ডিফর্মিটি সব লিখে দিয়ে আমরা এভাবে পয়েন্ট আকারে ডায়াগনোসিস লিখে দেব। How will you plan to investigate if he has no organomegaly? যদি পেশেন্টের কোনো অর্গানোমেগালি না থাকে তাহলে পেশেন্টের ডায়াগনোসিস তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে তো আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি যে কিভাবে আমরা ডায়াগনোসিস মানে ইনভেস্টিগেশন করব। একটা হলো ফার্স্ট 3 ভাগে ভাগ করে লিখবো। 1 নাম্বার যেমন টেস্ট টু এস্টাবলিশ ডায়াগনোসিস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। টেস্ট টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। 2 নাম্বার টেস্ট টু ডিটারমাইন দ্য কজ অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া।
তাহলে আমাদের ডায়াগনস্টিক ওয়ার্কআপের মধ্যে ফার্স্টে আসবে টেস্ট টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। প্রিভিয়াস ক্লাসে আমি বলেছি, কিন্তু তারপরেও যেহেতু কোশ্চেনের সাথে চলে এসেছে এর জন্য আমি বলছি, যেমন টেস্ট টু এস্টাবলিশ দ্য কজ অফ test to establish the diagnosis of aplastic anemia. Following investigations may be done such as যেমন CBC, কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি পাবো, প্যানসাইটোপেনিয়া অথবা বাইসাইটোপেনিয়া, লিম্ফোসাইট কাউন্ট প্রিজার্ভ থাকবে এখানে, আর আইসোলেটেড সাইটোপেনিয়াও থাকতে পারে, যেমন আইসোলেটেড থ্রম্বোসাইটোপেনিয়া নিয়েও অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া প্রেজেন্ট করতে পারে। তারপরে 2 নম্বর রেটিকুলোসাইট কাউন্ট, রেটিকুলোসাইটোপেনিয়া থাকবে ইন কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে। রেটিকুলোসাইটোপেনিয়া, পেরিফেরাল ব্লাড ফিল্ম, পেরিফেরাল ব্লাড ফিল্মে যেমন বললাম ইউজুয়ালি আরবিসি লাইনে থাকবে নর্মোসাইটিক নর্মোক্রমিক, ম্যাক্রোসাইটোসিস ইজ কমন or anisopoikilocytosis, WBC count reduced, নিউট্রোপেনিয়া থাকবে, মনোসাইটোপেনিয়া, but lymphocytosis, no atypical cells or blast present, platelet reduced, and small size of platelets are seen. ESR increased. It can be greater than 100 millimeter in first hour. Bone marrow examination বা bone marrow study করলে hypocellular marrow, prominent fat space, erythropoiesis, granulopoiesis decreased or depressed, megakaryocyte absent, prominent plasma cells and lymphocytes, no ectopic cells. A trypan biopsy লিখবো যে trypan biopsy can be done to assess cellularity, to exclude abnormal infiltrate, to exclude fibrosis. আরেকটা করবো যেমন ফিটাল হিমোগ্লোবিন করতে পারি আমরা, ফিটাল হিমোগ্লোবিন raised in generalized bone marrow failure, আমরা ফিটাল হিমোগ্লোবিন চেক করে দেখতে পারি। এখন 2 নম্বর পয়েন্টে আসি, টেস্ট টু ডিটারমাইন দ্য কজ অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজ এক্সক্লুড করার জন্য আমরা করব যেমন লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টের মধ্যে যেমন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস, এপস্টিন-বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস। তাহলে আমরা কি কি ভাইরাস করব, যেমন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস, এপস্টিন-বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস। অটো ইমিউনিটি দেখার জন্য যেমন আমি আগে বললাম, যেমন এসএলই তে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে বা প্যানসাইটোপেনিয়া, এর জন্য আমরা এএনএ অ্যান্টি ডিএসডিএনএ অ্যান্টিবডিটা করব। পিএনএস এক্সক্লুড করার জন্য, মানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে 20 to 25% কেসে পিএনএস ক্লোন থাকে, এই কারণে আমরা পিএনএস এক্সক্লুড করার জন্য আমরা ইনভেস্টিগেশন করব, যেমন কি কি হ্যামস টেস্ট, flow cytometry for CD55 and 59. এমডিএস এক্সক্লুড করার জন্য আমরা কি করব, যেমন ক্রোমোজোমাল অ্যানালাইসিস, ট্রাইসোমি মনোসোমি আছে কিনা ওটা দেখব। এমডিএস এক্সক্লুড করার জন্য ট্রাইসোমি মনোসোমি আছে কিনা দেখে নিব। পিএনএস ক্লোন দেখার জন্য আমরা হ্যামস টেস্ট, ফ্লো সাইটোমেট্রি ফর CD55 59 করব। অটো অ্যান্টিবডি আছে কিনা দেখার জন্য এএনএ অ্যান্টিডিএস ডিএনএ অ্যান্টিবডি করব। আর ভাইরাল কজ এক্সক্লুড করার জন্য বা পোস্ট হেপাটাইটিস অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এক্সক্লুড করার জন্য আমরা অ্যান্টি হেপাটাইটিস সি ভাইরাস, এইচপিএস অ্যান্টিজেন, সাইটোমেগালোভাইরাস, এপস্টিন-বার ভাইরাস করব। আর ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এক্সক্লুড করার জন্য আমরা ক্রোমোজোমাল ব্রেকেজ স্টাডি করতে পারি। আর কিছু কিছু ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে, যেমন ফ্যাঙ্কোনিস অ্যানিমিয়াতে স্কেলিটাল ডিফর্মিটি হয়, যেমন অ্যাবসেন্ট থাম বা রুডিমেন্টারি থাম থাকে, তাহলে আমরা এক্সরে করলেই বুঝতে পারবো।
তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি শেষ। নেক্সট কোশ্চেনে আসি। A 20 years old male presented with fatigue, fever, bleeding gums for 2 weeks. How would you investigate the case to reach a diagnosis? 20 years old male কি আছে তাহলে fatigue, fever and bleeding gum for 2 weeks. তাহলে fatigue RBC লাইনের disorder, fever due to WBC line dysplasia or WBC line disorder and bleeding gums due to the thrombocytopenia. তাহলে pancytopenia ফিচার আছে for 2 weeks আর 20 years old male. How would you investigate the case to reach a diagnosis? তাহলে আমরা ওইভাবে এখানে যেহেতু 2 weeks ডিউরেশনটা শর্ট, আমাদের এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার সাথে অ্যাকিউট লিউকেমিয়াটাও মাথায় রাখতে হবে। হাউ উড ইউ ইনভেস্টিগেট দ্য কজ, মানে ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের ওইভাবে লিখতে হবে ইনভেস্টিগেশন টু রিচ দ্য ডায়াগনোসিস অর টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। ফার্স্টে আমরা করব সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যেমন প্যানসাইটোপেনিয়া আছে, লিম্ফোসাইট কাউন্ট প্রিজার্ভ থাকবে, আর অ্যাকিউট লিউকেমিয়া মাথায় রাখলে এখানে অ্যাবনর্মাল সেল বা ব্লাস্ট লিখতে হবে। এবার রেটিকুলোসাইট কাউন্ট ওইভাবেই যে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা প্যানসাইটোপেনিয়া পাবো, তারপরে ম্যাক্রোসাইটোসিস। আর ডাব্লিউবিসি লাইনে অ্যাকিউট লিউকেমিয়া চিন্তা করলে অ্যাবনর্মাল সেল আর ব্লাস্ট পাওয়া যাবে বা অ্যাটিপিক্যাল সেল আর ব্লাস্ট পাওয়া যাবে। আর বোন ম্যারো স্টাডি করলে প্লাস্টিক এনিমিয়া হলে হাইপোসেলুলার ম্যারো, এরা তো ওই আগের মতো লিখে দিব। আর অ্যাকিউট লিউকেমিয়া হলে আমরা লিখবো যে বোন ম্যারো স্টাডিতে পাবো, বোন ম্যারো স্টাডিতে হাইপার সেলুলার ম্যারো, erythropoiesis depressed, granulopoiesis increased with predominance of myeloblasts or lymphoblasts. অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হলে মাইলোব্লাস্ট পাওয়া যাবে, আর অ্যাকিউট লিউকেমিয়া মানে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হলে লিম্ফোব্লাস্ট পাওয়া যাবে। তাহলে এএমএল হলে মাইলোব্লাস্ট পাওয়া যাবে আর লিম্ফোব্লাস্ট পাওয়া যাবে ইন কেস অফ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। আর মেগাক্যারিওসাইট অ্যাবসেন্ট ইন কেস অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আর অ্যাকিউট লিউকেমিয়াতে মেগাক্যারিওসাইট স্ক্যান্টি অর ডিক্রিজড। আর ট্রিপেন বায়োপসি করলে আমরা ওইভাবে লিখে দিব অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে। আর টেস্ট টু ডিটারমাইন দ্য কজ অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিভার ফাংশন টেস্ট, ভাইরাল মার্কার, অটো ইমিউনিটি, পিএনএস টোন, ডায়াগনোস টেস্ট টু এক্সক্লুড এমডিএস আগের মতো আমরা লিখে দিব। আর অ্যাকিউট লিউকেমিয়া হলে আমরা কি কি লিখবো, যেমন সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, বোন ম্যারো স্টাডি, ট্রিপেন বায়োপসি, আর ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক্স। আর মলিকুলার স্টাডি যেমন ডাউন সিনড্রোম কিন্তু অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে। তাহলে হাউ ডু ইউ ইনভেস্টিগেট দ্য কেস টু রিচ আ ডায়াগনোসিস মোটামুটি বোঝা গেল। যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে আমরা এভাবে লিখবো, আর অ্যাকিউট লিউকেমিয়া হলে আমরা কটি পয়েন্ট দিয়ে লিখে দিব। রাইট ডাউন দ্য হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের হ্যাজার্ডস আমরা লিখতে হলে যেমন আমাদের দুই ভাগে ভাগ করে লিখতে হবে, যেমন ইমিডিয়েট অ্যান্ড ডিলে। ইমিডিয়েট এর মধ্যে আমাদের ফার্স্টে আসবে যেমন নন ইমিউন অ্যান্ড ইমিউন। ইমিউন immediate transfusion reaction occurs within hours। এর মধ্যে নন ইমিউন কমপ্লিকেশনস এর মধ্যে যেমন আছে ব্যাকটেরিয়াল কজ, যেমন সেপসিস আর এন্ডোটক্সিক শক। তাহলে নন ইমিউন কমপ্লিকেশনের মধ্যে আমরা কি কি পাচ্ছি, যেমন
ব্যাকটেরিয়ালের মধ্যে অ্যাকিউট সেপসিস অর এন্ডোটক্সিক শক। তারপরে আর কি হতে পারে নন ইমিউন কমপ্লিকেশনের মধ্যে, যেমন ব্যাকটেরিয়াল কজ, হাইপোথার্মিয়া হতে পারে, হাইপোক্যালসিমিয়া হতে পারে, ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড। যেমন কি হতে পারে তাহলে 4টা পয়েন্ট, যেমন ব্যাকটেরিয়াল কজের মধ্যে সেপসিস থাকবে, এন্ডোটক্সিক শক মানে গ্রাম নেগেটিভ সেপ্টিসেমিয়া থেকে লিডস টু শক। এবার হাইপোথার্মিয়া, হাইপোক্যালসিমিয়া ডিউ টু অ্যান্টিকোয়াগুল্যান্ট, মানে আমরা যেহেতু ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সময় অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করি, ওই অ্যান্টিকোয়াগুল্যান্ট কি করে ক্যালসিয়ামকে চিলেট করে হাইপোক্যালসিমিয়া করে। আর হলো ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড, হলো নন ইমিউন কমপ্লিকেশনস। ইমিউন কমপ্লিকেশনস এর মধ্যে যেমন কি আসবে, ফিব্রাইল নন হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন। তাহলে কি ফিব্রাইল নন হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন, acute hemolytic transfusion reactions, acute hemolytic transfusion reactions, acute hemolytic transfusion reaction এর মধ্যে যেমন পেশেন্টের জ্বর থাকবে, মেইনলি পেশেন্টের ফিব্রাইল মানে acute hemolytic transfusion reaction হলে পেশেন্টের মেইনলি ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সাথে সাথে পেশেন্টের কিছু কিছু কমপ্লিকেশন দেখা যাবে, যেমন পেশেন্টের ব্যাক পেন, শর্টনেস অফ ব্রেথ, তারপরে হলো জেনারেলাইজ ইচিং, আর্টিকেরিয়া দেখা যাবে, আর পেশেন্টের টেম্পারেচার রেজ থাকবে। পরে কি ইমিউনো কমপ্লিকেশন হতে পারে, যেমন ফিব্রাইল নন হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনস, অ্যাকিউট হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনস, অ্যালার্জিক রিঅ্যাকশন যেমন আর্টিকেরিয়া, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন যেটি হতে পারে অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন এ দিয়ে। মনে রাখতে হবে আমাদের আর্টিকেরিয়া মেনলি মিডিয়েটেড বাই ইমিউনোগ্লোবুলিন ই, আর অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনস অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন এ। আরেকটা হলো ট্রান্সমিশন রিলেটেড অ্যাকিউট লাং ইনজুরি, যাকে আমরা এক কথায় বলি ট্রালি। ইমিউনো কমপ্লিকেশনস 5টা, যেমন ফিব্রাইল নন হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন, অ্যাকিউট হেমোলাইটিক ট্রান্সমিশন রিঅ্যাকশন, allergic reaction, anaphylactic reactions, transfusion related acute lung injury. আর delayed hazards of transfusion reactions occurs within days to years. তাহলে আমাদের মাথায় রাখতে হবে immediate hemolytic transfusion reactions মানে immediate blood transfusion reactions occurs within hours, 2 to 6 hours এর মধ্যে hemolytic transfusion reactions মেইনলি দেখা যায়। আর delayed hemolytic transmission মানে delayed transmission reactions occurs within days to years। তাহলে ইমিডিয়েট ট্রান্সমিশন রিঅ্যাকশনস এর মধ্যে আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। ফার্স্টে হলো ইমিউন এন্ড নন ইমিউন। নন ইমিউন কমপ্লিকেশনস এর মধ্যে আছে যেমন ব্যাকটেরিয়াল কজ, হাইপোথার্মিয়া, হাইপোক্যালসিমিয়া, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড। ইমিউন কমপ্লিকেশনস এর মধ্যে তাহলে কি আছে, যেমন ফিব্রাইল নন হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনস, অ্যাকিউট হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশনস, অ্যালার্জিক রিঅ্যাকশনস, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশনস and transfusion related acute lung injury. এখন আসি ডিলেড এর মধ্যেও হলো আমরা ওইভাবে দুই ভাগে ভাগ করে ফেলি, non-immune complications and immune complications. Non-immune complications এর মধ্যে mainly occurs due to viral cause,
যেমন ভাইরাল কজের মধ্যে কি কি আসবে? এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাস অ্যান্ড সাইটোমেগালোভাইরাস। তাহলে আমাদের মাথায় রাখতে হবে immediate complications occurs mainly due to bacterial cause and delayed complications occurs mainly due to viral or protozoa or parasites. তাহলে নন ইমিউন কমপ্লিকেশনস এর মধ্যে ডিলেড কজের মধ্যে আসছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এইচআইভি অ্যান্ড সাইটোমেগালোভাইরাস। আদার্স এর মধ্যে পার্ভোভাইরাস B19, হেপাটাইটিস এ ভাইরাস, ডেঙ্গি, ম্যালেরিয়া, syphilis, Chagas disease, আর immune complications in case of delayed hemolytic transfusion reactions are immune complications of delayed hazards of blood transfusions are delayed hemolytic transfusion reaction, post-transfusion purpura, transfusion associated graft versus host disease. যেহেতু আমাদের নাম্বার অনেক কম, আমরা জাস্ট নামগুলো লিখে দিব। হ্যাজার্ডস এর মধ্যে তাহলে মোটামুটি বোঝা গেল যে ইমিডিয়েট এন্ড ডিলেড। ইমিডিয়েট এর মধ্যে নন ইমিউন এন্ড ইমিউন, আর ডিলেড এর মধ্যে নন ইমিউন এন্ড ইমিউন। ডিলেড এর নন ইমিউনের মধ্যে ভাইরাল কজ, প্যারাসাইট, প্রোটোজোয়া যেমন সিফিলিস, ব্রুসেলোসিস, চ্যাগাস ডিজিজ। আর ইমিউন কমপ্লিকেশনস এর মধ্যে হলো ডিলেড হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, পোস্ট ট্রান্সফিউশন পারপুরা, ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। আশা করি বোঝা গেল এই কোশ্চেন অ্যান্সারটা। এখন আসি আমরা নেক্সট কোশ্চেন। A 50 years old woman presented with repeated sore throat. Her investigations reveals hemoglobin 8.8 gram per dl, WBC less than 2500 per cubic millimeter of blood and platelet 40,000 per cubic millimeter of blood. What is the diagnosis and what may be the cause? How will you investigate such a case? A 50 years old woman presented with repeated sore throat. Her investigation reveals hemoglobin কম, WBC কম, প্লেটলেটও কম, তাহলে প্যানসাইটোপেনিয়ার ফিচার আছে। আর রিপিটেড সোর থ্রোট, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? তো বলাই আছে যেহেতু প্যানসাইটোপেনিয়া আর 50 ইয়ার্স ওল্ড ওম্যান, তাহলে পেশেন্টের ডায়াগনোসিস হবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আর হোয়াট মে বি দ্য কজ? কজের মধ্যে ওই যে সেম ইটিওলজি আমরা যা যা বললাম। যেহেতু 50 ইয়ার্স বলা আছে, আমরা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডারের মধ্যে এসএলইটা উল্লেখ করব না। আমরা ওইভাবে ইটিওলজির মধ্যে ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এখানে উল্লেখ করব না। আমরা এখানে ইটিওলজির মধ্যে অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কজের মধ্যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, কার্সিনোজেন, ড্রাগ হিস্ট্রি, তারপরে পোস্ট হেপাটাইটিস, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, থাইমোমা, এগুলো লিখবো। আর হাউ উইল ইউ ইনভেস্টিগেট সাচ আ কেস? ইনভেস্টিগেশনের মধ্যে যেহেতু এখানে 50 ইয়ার্স বলা আছে, আমরা এখানে এসএলই ইনভেস্টিগেশনটা এএনএ, এনটিডিএস, ডিএনএ এটা লিখবো না। আর এটা আর ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার যেমন ক্রোমোজোমাল ব্রেকেজ স্টাডি, এটাও এই দুইটা বাদ দিয়ে বাকিগুলো লিখবো। সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, রেটিকুলোসাইট কাউন্ট, বোন ম্যারো স্টাডি অ্যান্ড ট্রিপ্যান বায়োপসি।
এখন আসি নেক্সট কোশ্চেনে। 50 years old woman presented to you with history of repeated sore throat. Investigation reveals pancytopenia. So what causes should you consider? A same question প্রায়। How will you further investigate her? একই অ্যান্সার হবে প্রিভিয়াস কোশ্চেনের মতো। 20 years old young male presented with fever, gum bleeding, and progressive pallor for 2 months. The 20 years old young male presented with fever, gum bleeding, and progressive pallor for 2 months. 2 months. Mention important differential diagnosis with their physical signs of each. How will you investigate this patient? এটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে 20 years old young male presented with pancytopenia for 2 months, যেহেতু 2 months বলা আছে আর টিডির মধ্যে আমাদের এখানে ভাইরাল কজ, ব্যাকটেরিয়াল কজ, অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, টিউবারকুলোসিস, লিম্ফোমা, এই কয়টি কজ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে এই কয়টি পয়েন্ট আসবে, যেমন ভাইরাল ফিভার, acute leukemia, aplastic anemia, lymphoma, tuberculosis. How will you investigate this patient? ইনভেস্টিগেশনের মধ্যে আমি ফার্স্ট ক্লাসে বলেছি কিভাবে আমরা এই কোশ্চেনটি অ্যান্সার করব। 20-year-old female presents with fever, gum bleeding, purpuric spot for 1 month. Write down clinical information you will search. যেমন 20-year-old female present with fever, gum bleeding আছে আর purpuric spot for 1 month. Clinical information you will search. ক্লিনিক্যাল ইনফরমেশনের মধ্যে যেমন বলা আছে ফিভার, গাম ব্লিডিং আর পারপুরিক স্পট, তাহলে এখানে এরকম ভাবে অ্যাপিয়ারেন্স থেকে আসবে ইল লুকিং অর টক্সিক লুকিং, তারপরে অ্যানিমিয়া, bleeding spot inside the mucosal membrane or oral ulcer, gum hypertrophy, তারপরে purpura petechiae or ecchymosis, lymphadenopathy or bony tenderness, organomegaly, এভাবে ক্লিনিক্যাল ইনফরমেশন আমরা পোস্ট হেপাটাইটিস অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলে জন্ডিসের হিস্ট্রিটা নিতে হবে। যখন আমরা অ্যাপ্লাস্টিক এনিমিয়া সাসপেক্ট করব পেশেন্টকে, অবশ্যই পেশেন্টকে জন্ডিসের হিস্ট্রিটা নিতে হবে। আর হিস্ট্রি অফ ব্লাড ট্রান্সফিউশন আর হিস্ট্রি ড্রাগ হিস্ট্রি, ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি, জন্ডিসের হিস্ট্রি। আর যেহেতু পেশেন্টে ইয়াং পেশেন্ট, ফিমেল পেশেন্টের ওরাল আলসার, অ্যালোপেশিয়া, জয়েন্ট পেইন, মানে এসএলই হিস্ট্রি অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে। অ্যাপ্লাস্টিক এনিমিয়া হলে ইয়াং পেশেন্টের ক্ষেত্রে আমাদের মাথায় আসবে এসএলই আর পোস্ট হেপাটাইটিস হতে পারে কিনা, এই কারণে আমরা এসএলইর হিস্ট্রি নিব, যেমন ওরাল আলসার, জয়েন্ট পেইন, অ্যালোপেশিয়া, অ্যানিমিয়া, জন্ডিস, অর্গানোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি। আমরা এগুলো লিখবো যে if the patient has SLE then following features may be found.
আর ইয়াং পেশেন্টের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হিসেবে লিখে দিতে হবে টু এক্সক্লুড skeletal deformity we can do x-ray of the limbs. যেহেতু ফ্যানকুনিস অ্যানিমিয়াতে রুডিমেন্টারি থাম্ব পাওয়া যায় তাহলে আমরা লিখবো এক্স-রে অফ দ্য হ্যান্ডস। নেক্সট কোশ্চেন, যেমন 25 years old male presents with fever, gum bleeding, purpuric spots for 1 month. How will you investigate the cause? মানে ইনভেস্টিগেশনের মধ্যে যেহেতু এখানে ফিভার, গাম ব্লিডিং, পারপুরি স্পট, তার মানে প্যানসাইটোপেনিয়া ইনভেস্টিগেশন তো ওইভাবে একইভাবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো টেস্ট টু ডিটারমাইন the diagnosis বা test to establish the diagnosis। ধরেন establish the diagnosis এর জন্য আমরা সিবিসি, peripheral blood film, reticulocyte count, bone marrow study, trypan biopsy, immunophenotyping, cytogenetics। এখানে মাথায় রাখতে হবে ইয়াং মেল আর 1 month ডিউরেশন উইথ প্যানসাইটোপেনিয়া। এখানে অবশ্যই অ্যাকিউট লিউকেমিয়া আসবে, ভাইরাল ফিভার আসবে, আর লিম্ফোমাটা এক্সক্লুড করতে হবে। এই কারণে বোন ম্যারো স্টাডি, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক্স লিখবো। আর লিম্ফোমা হলে অবশ্যই লিম্ফ নোড বায়োপসি অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফর লিম্ফোমা প্যানেল, এটা লিখতে হবে। আর অ্যাকিউট লিউকেমিয়া হলে আমরা লিখবো ইমিউনোফেনোটাইপিং ফর অ্যাকিউট লিউকেমিয়া প্যানেল। আশা করি বুঝা গিয়েছে মোটামুটি কয়েকটা কোশ্চেন অ্যান্সার। আজকে আমার একটু জরুরি কাজ আছে, এই জন্য ক্লাসটি এখনই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমি আরো ডিটেলস নেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সবাই।